আজ কয়েকদিন ধরেই মন মেজাজ একদম ভালো নেই দিয়ার। চ্যানেলের ভিউ একদম কমে গেছে। আগে যেখানে প্রতি ভিডিওতে 10,000 ভিউ মিনিমাম হতো, এখন সেখানে 2,000-এর বেশি উঠছে না। এদিকে মা বাবাকে চ্যালেঞ্জ জানিয়েছে সে 1 বছরের মধ্যেই কম করে 30,000 টাকা মাসে আয় করে দেখিয়ে দেবে সে। কিন্তু কোথায় কি, ভিউ এত কম হলে তো মাসে 5,000 টাকা আয় হবে কি নাই সন্দেহ। ইউটিউবে ডেলি ব্লগ চালায় দিয়া। ছোটবেলা থেকেই পড়াশোনা করতে একদম ভালো লাগতো না দিয়ার। কোনো রকমে উচ্চ মাধ্যমিক পাশ করার পর মা বাবা যখন কলেজে ভর্তি হতে বলেছিল, তখন সে বলেছিল কলেজে পড়ে আর কি হবে, কত লোক তো বিএ এমএ পাস করে বসে আছে, চাকরি নেই। তার চেয়ে বরং অন্যভাবে যদি টাকা ইনকাম করা যায় তাহলে তো কোনো প্রবলেম নেই। দেখতে খুবই সুন্দরী দিয়া, সেই রূপকে পুঁজি করে তাই কাজে নেমে পড়ল সে। সে জানে ডেইলি ব্লগগুলো আজকাল বেশ ভালো চলে, যা হোক একটা কিছু নিয়ে একটুখানি বলে দিলেই হলো। সঙ্গে তার রূপের জোর তো আছেই, লোকজন হুড়মুড়িয়ে দেখবে। যেই ভাবা সেই কাজ। একটা ভালো ক্যামেরা কিনে ভিডিও বানাতে শুরু করে দিল দিয়া। প্রথম প্রথম বেশ ভালো চলল, লোকজন ভালো ভালো কমেন্ট করতে লাগলো। বেশিরভাগই তার রূপের প্রশংসা। কম বয়সী ছেলেমেয়েরা তার ভিডিও দেখার জন্য নাকি বসে থাকে। অহংকারে আর মাটিতে পা পড়ে না দিয়ার। সে বুঝতে পারল লোকে তার ভিডিওর কন্টেন্টের চেয়ে তার হাসি মুখ আর কথা বলার ধরন এসব থেকেই বেশি খুশি হয়। কিন্তু মাসখানেক হলো তার এই ধারণা ভুল প্রমাণ হতে চলেছে। লোকজন আর তার ভিডিও দেখছে না। অনেকে আবার উল্টোপাল্টা কমেন্টও করছে। তার ভিডিওগুলো নাকি একঘেয়ে হয়ে গেছে, তাকে নাকি আজকাল বোরিং লাগতে শুরু করেছে। দিয়া বুঝতে পারছে এবার নতুন কিছু দিতে হবে, কিন্তু কী দেবে যাতে লোকে আবার হুমড়ি খেয়ে তার চ্যানেল দেখবে, সেটাই বুঝতে পারছে না সে। এটা ওটা দিয়ে চেষ্টা করে দেখলো, কোনো লাভ হচ্ছে না। এদিকে হেরে যাওয়ার পাত্রী নয় দিয়া। যেন তেন প্রকারে ইউটিউবে সাকসেসফুল হতেই হবে তাকে। দিন রাত তাই নানা রকম প্ল্যান আঁটছে সে। সেদিন একটা বিয়ে বাড়িতে গেছে দিয়া। খুব সুন্দর করে সেজেছে সে। তাকে যে অসাধারণ সুন্দর লাগছে সেটা সে আয়নায় দেখেই বুঝতে পারছে। বিয়ে বাড়িতে ঢুকলে সবার নজর যে তার দিকেই পড়বে সেটা সে ভালোই বুঝতে পারছে। বিয়ে বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে এক জায়গায় চুপচাপ বসে আছে, এমন সময় দিয়া শুনতে পেল কয়েকজন মিলে আলোচনা করছে, দিবাকর বাবুর ছোট ছেলেটাকে দেখেছ, কি মোটা হয়ে গেছে, ইস কি বিচ্ছিরি লাগছে না, বড় ভাই এত সুন্দর আর ছোট ভাইকে দেখো। মুখ ঘুরিয়ে দেখল দিয়া, সত্যি খুব অদ্ভুত রকমের মোটা ছেলেটা। এই দেখ দেখ, দেবাঞ্জন কেমন মোটা হয়েছে, কি অদ্ভুত লাগছে না। পাশ দিয়ে কথা বলতে বলতে দুটো মেয়ে চলে গেল। অবাক হয়ে গেল দিয়া। সে যেরকম ভেবেছিল সেরকম তো হলো না। আশেপাশে অনেক সুন্দরী মেয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই হয়তো আলাদা করে আর তার দিকে কেউ তাকাচ্ছে না। অথচ ওই মোটা ছেলেটার দিকে সবাই একবার হলেও তাকিয়ে দেখছে। শুধু মোটাই নয়, ছেলেটাকে দেখতেও বেশ খারাপ। দিয়া বুঝতে পারল একটু হটকে না হলে লোকজনের নজরে পড়া যায় না আজকাল। হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল তার মাথায়।
ফুচকা স্টলে যাচ্ছি বলে মায়ের চোখের আড়ালে চলে গেল সে। এক্সকিউজ মি, আমি দিয়া, আপনি? মোটা ছেলেটার সামনে এসে জিজ্ঞেস করল দিয়া। আমি দেবাঞ্জন, একটু হেসে জবাব দিল ছেলেটা। ছেলেটার চেহারা দেখে বিরক্তি লাগলেও বানিয়ে বানিয়ে দিয়া বলল, আপনাকে দেখতে অনেকটা আমার এক বন্ধু রাঘবের মতো। গত বছর অ্যাক্সিডেন্টে মারা গেছে রাঘব। দিয়ার উদাস মুখের দিকে তাকিয়ে দেবাঞ্জন বলল, ও আই এম সরি। না, ঠিক আছে, আসলে এই জন্যই উঠে এসে আপনার সঙ্গে আলাপ করলাম। এরপর একথা ও কথা বলে গল্প জুড়ে দিল দিয়া। এত সুন্দর একটা মেয়ে তার সঙ্গে কথা বলছে, তাও আবার এত উৎসাহ নিয়ে। মনের আনন্দে গল্প করতে লাগলো দেবাঞ্জন। তার কথা থেকে দিয়া জানতে পারল অবিবাহিত দেবাঞ্জন ভালো একটা চাকরি করে। আপনি কিন্তু খুব কিউট, কথার মাঝে জানালো দিয়া। এরপর ফোন নাম্বার আদান প্রদান হলো তাদের দুজনের মধ্যে। পরে কথা বলবে বলে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল দিয়া। 3-4 দিন পর দেবাঞ্জনকে ফোন করল দিয়া। দেবাঞ্জন তো ভাবেইনি যে দিয়া তাকে আবার ফোন করতে পারে। বিগলিত হয়ে নিজের কথা বলতে লাগলো সে। কিছুক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলে ফোন রেখে দিল দিয়া। প্রথম প্রথম অবিশ্বাস হলেও ধীরে ধীরে দেবাঞ্জন বিশ্বাস করতে শুরু করলো দিয়ার মনে তার প্রতি ফিলিংস আছে, আর তার তো দিয়াকে দারুণ পছন্দ। এই প্রথম কেউ তার চেহারা নিয়ে একটা কথাও বলেনি। না হলে সবাই তো আগেই জিজ্ঞেস করে সে এত মোটা কিভাবে হলো। উল্টে তাকে কিউট বলেছে মেয়েটা। যারা সত্যিকারের ভালোবাসে তারা এরকমই হয়, মনে মনে ভাবল দেবাঞ্জন। যেমন করে হোক দিয়াকে খুশি রাখতে হবে বুঝে গেল সে। সময় পেলেই ফোনে কথা বলতে লাগলো তারা। কয়েকদিন পর দিয়া ফোন করে দেবাঞ্জনকে জানালো যে তার মা বাবা মাসির বাড়ি গেছে, বাড়িতে সে একা। দেবাঞ্জন চাইলে তার বাড়িতে আসতে পারে, জমিয়ে গল্প করবে তারা দুজন। আমি কিন্তু খুব ভালো কফি বানাতে পারি, আর সঙ্গে পকোড়াও বানাবো, লোভ দেখালো দিয়া। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল দেবাঞ্জন। সেদিন অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে দিয়ার বাড়িতে চলে এলো সে। উষ্ণ অভ্যর্থনা করলো তাকে দিয়া। নানা রকম গল্প করতে লাগলো তারা। আমাকে তোমার কেমন লাগে দেবাঞ্জন? হঠাৎ জিজ্ঞেস করলো দিয়া। দেবাঞ্জন যেন এই প্রশ্নের জন্যই ওয়েট করছিল। আবেগ উজাড় করে নিজের মনের কথা জানালো সে দিয়াকে। জানালো সে দিয়াকে খুব ভালোবেসে ফেলেছে। আসলে দিয়ার মতো মেয়েকে ভালো না বেসে থাকা যায় না। হাসি মুখে সব শুনল দিয়া, কিন্তু কোনো কথা বলল না। কিছুক্ষণ পর দেবাঞ্জন চলে যেতেই আড়াল থেকে ক্যামেরাটা বার করে আনলো দিয়া। নিজের মতো কাটছাঁট করে ভিডিওটা পোস্ট করতে হবে আজই। সন্ধেবেলা ভিডিওটা পোস্ট করলো দিয়া। তাতে সে খুব উত্তেজিত হয়ে তার দর্শকদের জানালো যে একটা হাতির মতো মোটা ছেলে তাকে প্রপোজ করেছে। এদিকে ছেলেটি বিশাল বড়লোক, কি করা উচিত কিছু বুঝে পাচ্ছে না সে। ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে ভিউ বেড়ে যেতে লাগলো। প্রচুর লোক কমেন্ট করে তার কি করা উচিত জ্ঞান দিতে লাগলো। কেউ বলল চেহারা নয়, মন দেখা উচিত। কেউ বলল টাকা পয়সাই সব, সেটা যখন অনেক আছে তখন আর চিন্তা কি।
মুহূর্তের মধ্যে 10,000 লোক দেখে ফেলল ভিডিওটা। খুব খুশি দিয়া। সে যেরকম ভেবেছিল ঠিক সেরকমই হচ্ছে। এই ভিডিওটা যদি একবার ভাইরাল হয়ে যায় তাহলে আর দেখতে হবে না। মোটামুটি প্ল্যান করে নিয়েছে সে। এরপর এই টপিকটা নিয়েই কথা বলা শুরু করে দেবে। শুধু দেবাঞ্জন না বলে নামটা পাল্টে রাঘব করে দিয়েছে। এরপর মাঝে মাঝে কায়দা করে দেবাঞ্জনের সঙ্গে এরকম দু একটা ভিডিও বানিয়ে নিতে হবে। তারপর রূপকথার গল্প বলার মতো করে দর্শকদের আকৃষ্ট করে রাখবে সে। সবাই জানতে চাইবে কি হচ্ছে তার লাইফে। খুশি হয়ে মা বাবাকে ফোন করে সে জানালো তার কোনো অসুবিধে হচ্ছে না। মা বাবা চাইলে 1 সপ্তাহ কাটিয়ে আসতে পারে। আসলে কায়দা করে মা বাবাকে বাইরে পাঠিয়েছে দিয়া নিজেই। অনেক রাত পর্যন্ত জেগে একটা লিস্ট বানিয়ে নিল দিয়া। পরদিন দেবাঞ্জনের সঙ্গে কি কি বিষয় নিয়ে কথা বলবে, এমনভাবে কথা বলবে, এমন এমন টপিক নিয়ে বলবে যে ছোট ছোট ক্লিপিংস দিয়ে অনেকগুলো ভিডিও বানিয়ে নিতে পারবে সে। মাসখানেক যদি ভিউজের বন্যা বইয়ে দিতে পারে তারপর আর ভাবতে হবে না তাকে। পরপর 4 দিন দিয়ার বাড়িতে গেল দেবাঞ্জন। নিজের প্ল্যান মতো তার সঙ্গে কথা বলল দিয়া। মাঝে একদিন দেবাঞ্জন একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে কায়দা করে সরে গেল সে। এদিকে দিয়ার মতো গার্লফ্রেন্ড পেয়ে যারপন্নায় খুশি দেবাঞ্জন মায়ের কাছে সব খুলে বলল। ছেলের খুশি দেখে মাও খুব খুশি। ছেলেকে বললেন দিয়াকে একবার বাড়িতে নিয়ে আসতে, আলাপ করবেন তিনি। এও জানিয়ে দিলেন দিয়ার পরিবার যদি রাজি থাকে তাহলে বিয়ের কথা পারবেন তিনি। দিয়াকে ফোন করে কথাটা জানালো দেবাঞ্জন। সে বুঝতেও পারল না তাদের সমস্ত কথোপকথন রেকর্ড করে রাখছে দিয়া। দেখতে দেখতে দিন 10 কেটে গেল। বাবা মা ফিরে এসেছে বলে দেবাঞ্জনকে আর বাড়িতে ডাকছে না দিয়া। তাতে অবশ্য কোনো প্রবলেম হচ্ছে না তার। ভিডিও প্রতি 30-40 হাজার ভিউ পাওয়া আর কোনো ব্যাপার নয় তার এখন। প্রতি ভিডিওতে নাটকীয় ভঙ্গিতে রাঘব আর তার সম্পর্ক নিয়ে কথা বলছে সে। সঙ্গে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কী বলছে তাদের সম্পর্ক নিয়ে সেগুলো জানাতেও ভুলছে না। যদিও সবই তার মন গড়া। নিজের মনের কথা মাঝে মাঝে দেবাঞ্জনের বলা কথাগুলোর ছোট্ট ক্লিপিংস সব মিলিয়ে একেবারে জমে উঠেছে তার চ্যানেল। সোশ্যাল মিডিয়াতে অত অ্যাক্টিভ না হওয়ার জন্য সেসব কিছুই আর জানতে পারল না দেবাঞ্জন। মা তোমাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দিয়া। কবে আসবে বলো আমাদের বাড়িতে? একদিন ফোনে বলল দেবাঞ্জন। ওদিকে নিশ্চুপ দিয়া। অধৈর্য হয়ে উঠল দেবাঞ্জন।